ডিয়ার ভিউয়ার্স, কেরিয়ার প্রো বিডির কেরিয়ার পডকাস্টে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের গেস্ট রনক আশরাফি, একজন এন্টারপ্রেনার, এইচআর এবং হেলথ ফিটনেস গাইড। আজকে আসুন আমরা তার সাথে পরিচিত হই। কেমন আছেন রনক? ভালো আছি আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কেমন যাচ্ছে আপনার সময়? আলহামদুলিল্লাহ আপু, ভালো যাচ্ছে। আসা যাওয়ার মধ্যে থাকি, এটাই মানে মজা লাগে আর কি। বাংলাদেশে আসি আবার মানে যেহেতু বাইরে থাকি, মানে সময়টা অনেক মানে এনজয় করতেছি। নাইস। হ্যাঁ। রনক, আমি আপনাকে রনক নামেই ডাকলাম। হ্যাঁ, কোনো আপনার সমস্যা নেই। বা নিকনেম আছে যেটাতে আমি ডাকতে পারি আপনাকে? আমার নিকনেম প্রেমা। প্রেমা। জি। সুন্দর নাম। ওকে। প্রেমা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি আপনার সম্পর্কে, আপনার বড় হওয়া হওয়া কোথায় জন্ম, কিভাবে এই এন্টারপ্রেনারশিপে আসলেন, সবকিছু সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমার বড় হওয়া ঢাকাতে, আর আমার স্কুল কলেজ বিকারুনসা স্কুল কলেজের স্টুডেন্ট আমি। আর ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা, বিবিএ এমবিএ। তো আমার জার্নিটা খুবই মজার। আমি অ্যাকচুয়ালি কখনো চিন্তা করিনি আমি এন্টারপ্রেনার হব বা আমি ফিটনেস লাইনে কোনো কাজ করব। এটা অ্যাকচুয়ালি সবই হয়েছে আমার বিয়ের পরে। তো প্রথম আমার শুরু হয় 2014 সাল থেকে। আমার আপন বড় ভাইয়ের কোম্পানিতে আমি এইচআরে মানে জবে মানে জয়েন করেছিলাম। তো সেটা ছিল রিমোট বেসড। তো তখন আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে তুমি যদি কিছু করতে চাও কখনো জীবনে, তুমি নিজের যোগ্যতায় করবা, কিন্তু নিজে বুঝে করবা। সেটা আমি তোমাকে বলবো না কি করতে হবে, সেটা তুমি আমাকে বলবা কখনো একটা টাইমে। তো আমি যদি বুঝি যে ওকে ফাইন, তুমি এটা ভালোভাবে আগাতে পারবা, আমি তোমাকে মানে অ্যাপ্রুভাল দিব, কিন্তু হ্যাঁ তোমাকে বুঝতে হবে তুমি এটা পারবা কিনা। তো এই এন্টারপ্রেনিয়ার জার্নিটা শুরু হয়েছে বেসিক্যালি 2016-র শুরুর দিকে। আমি ব্যাংককে তখন যাই। তো আমার কাছে তখন মনে হচ্ছে ব্যাংককে ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে আমার কাছে মনে হয়েছে ওই সময়, তখন ফেসবুকে এত পেজ, এখন যেমন অনলাইনে অনেক পেজ আছে, ওই সময় ছিল না। হঠাৎ আমার কাছে মনে হলো যে আমি চাইলেই তো অনলাইন পেজ খুলতে পারি, যেটা আমার জন্য খুব ইজি হবে। তো অনেক কিছু ছিল বাংলাদেশে তখন, এত মানে ফ্রিকোয়েন্টলি আসতো না। তো আমার হাজব্যান্ডকে বললাম আমি ট্রাই করি। তো এখান থেকে কিছু জিনিস নিয়ে যে, তখন আমার কাছে ছিল নিজে জমানো 45,000 টাকার মতো জিনিস, মানে আমার ছিল 45,000 টাকা। সো বলছে ঠিক আছে, যেহেতু তোমার 45,000 টাকা আছে, ওটা দিয়ে তুমি স্টার্ট করো। আর তুমি কি নিবা তুমি এটা নিজে বুঝে করো, আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু হ্যাঁ দায়িত্ব তোমার, তোমারটা তোমাকে আগাতে হবে। সো ওটা অ্যাকচুয়ালি আমার এন্টারপ্রেনার জার্নিটা ওটাতে স্টার্ট। ভিউয়ার্স, আমাদের আজকের টপিক ছিল একজন এন্টারপ্রেনারের জন্য কি কি স্কিল থাকা জরুরি। আমরা কথায় কথায় জানবো আমাদের ভিউয়ার্সদের জন্য যে আপনি এন্টারপ্রেনার হতে চাইলে আপনার জন্য কি কি স্কিলগুলো গ্রো করতে হবে এবং কোন কোন বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই যে আপনি একজন ফিমেল এন্টারপ্রেনার, যে আমাদের দেশে বা আমাদের সোসাইটিতে ফিমেল এন্টারপ্রেনারদের অনেক কিছু আসলে ফেস করতে হয়। তো আপনার লাইফে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো সময় ছিল যেটা, যে ধরনের চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হয়েছে? জি আপু, আমাকে মেইনলি ফেস করতে হয়েছে, আমি যেহেতু শুরুটা ছিল ফেসবুক দিয়ে। হুম হুম সো আমার যেটা সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে মানে ফ্যামিলির থেকে, হুম কেন তুমি ফেসবুকে বিজনেস করতেছো, হোয়াই। হুম হুম তো ওই সময় 2016 সালটায় আমি তখন মানে বোঝাতে পারতেছিলাম না যে এটা একটা মেয়েদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। সো রাইট। আমি অনেক কিছু শিখতে পারবো, হুম বা হুম আমি কাস্টমার হুম মানে জিনিসটা কি, আমি কিন্তু অ্যাকচুয়ালি হুম কারো কাছ থেকে কোনো জ্ঞান নিয়ে কিন্তু শুরু করিনি। কারণ আমি হুম যখন মানে জব শুরু করছি ওটা ছিল একটা কোম্পানি হুম। রিমোটলি। সো ওকে। রিমোট অফিস তো এখন এটা বাসার থেকেই তো করা যায়। করা যায়। তো হ্যাঁ, আমি একজন এমন স্বামী মানে আমার জীবনে আল্লাহ দিচ্ছে। হুম সো হুম স্বামী বললে ভুল হবে, সে আমার অ্যাকচুয়ালি বন্ধু। হুম হুম ওই অ্যাকচুয়ালি সবাইকে ম্যানেজ করছে, বোঝাইছে যে না ওর সাথে আমি আছি। হুম হুম সো এমন কিছু করতেছে না যেটা ফ্যামিলির মান সম্মান নিয়ে ক্ষুণ্ণ হুম করা। কারণ আমার ফ্যামিলিতে অ্যাকচুয়ালি কেউই বিজনেসে ছিল না, হুম হুম সবাই জব হোল্ডার ছিল। তো ওর ওপর অনেকে তখন রাগ হয়েছিল যে ঠিক আছে তুমি যেহেতু তোমার ওয়াইফ, হুম হুম। তুমি দায়িত্ব নিচ্ছ, বাট এটা খুবই বাজে বিজনেস। মানে অ্যাকচুয়ালি ওই সময় ধারণা সবার ছিল যে ফেসবুকে এটা কেমন কথা। বিজনেসটাকে অত ওই ভালো। সময়টা তো হুম এই হুম ছিল না যে হুম হুম। ফেসবুকের পেজ নিয়ে। রাইট। তো হ্যাঁ, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকে বলা হয়েছিল ওকে তুমি শুরু করছো,
মাথায় রাখবা, মানে আমরা দেখতে চাই তুমি এটা কত দূর নিয়ে যাও। আমরা যাতে না শুনি যে আমাদের ফ্যামিলির মেয়ে মানে এমন কিছু করেছে বা কেউ বলছে বাজে কিছু, এই ধরনের কোনো কথা যাতে না শুনি, মান সম্মানটা ক্ষুণ্ণ করবা না। তো আমার হাজবেন্ডের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ ছিল আর কি। আমরা প্রায় শুনি যে একজন সফল মানে মানুষের পিছনে একজন সফল রমণীর হাত ছিল। এটা আপনার সফলতার পিছনে আপনার হাজবেন্ড খুব সাপোর্টিভ ছিল। হ্যাঁ, তো যেটা আমরা বলি না কেন যে সফল হওয়ার পিছনে আসলে নর নারী বিষয়টা না, একজন ভালো পার্টনার থাকাটা জরুরি। অবশ্যই অবশ্যই, মানে স্টিল ওর জন্য আসলে আমি অনেক কিছুতে ইনভলভ হতে পেরেছি। ইভেন বলে না যে অনেক, যেহেতু আমরা আমরা বাঙালি, মানে বলে হাজবেন্ড এটা করতেছে আমি এটা করতে পারতেছি না, আল্লাহর রহমতে আমি কখনো এটা ফেস করিনি। আমি এখন অনেক ধরনের আরো অনেক বিজনেসে ইনভলভ হয়েছি। মানে আমি ছোট থেকে বলবো যে শুরুটা আমার ছোট দিয়ে স্টার্ট, সেটা যে আমি এত বড় জায়গায় আল্লাহর রহমতে নিয়ে আসছি বা ইন ফিউচার আরো যাব, সেটা আমি আমার হাজবেন্ডের জন্য মানে পেয়েছি। খুবই সুন্দর। কথা বলতে বলতে আমার কাছে মনে হচ্ছিল এই যে আপনি উদ্যোক্তা হিসেবে উইদাউট এনি ট্রেনিং বা আপনার কোনো পরিকল্পনা ছাড়া আপনি একজন আস্তে আস্তে উদ্যোক্তা থেকে সফল ব্যবসায়ী। এখন কেউ যদি উদ্যোক্তা হিসেবে নিজেকে এই ক্যারিয়ারটা বেছে নেয়, তো তার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার? আমি বলবো সবার আগে ধৈর্য ধরতে হবে, ধৈর্য। দ্বিতীয় হচ্ছে মানে যেহেতু উদ্যোক্তা হতে হবে, মানুষের কথা শুনতে হবে। এটা হচ্ছে চামড়া মোটা করে ফেলতে হবে। চামড়াটা, আমি অ্যাকচুয়ালি বাংলা ভাষায় যদি বলি গন্ডারের চামড়া, এটা আমি সবসময় বলি। আমার কাছে কেউ যদি ফোনে বলে আমি আপু নিতে পারতেছি না, আমি তো এই বংশের না বা আমি তো এমন ফ্যামিলির না, কিন্তু একটা পেজ খুলেছি কিন্তু এত বকা, আমি নিতে পারতেছি না, আমি ইগনোর। সবচেয়ে বড় কথা, তুমি জানো তুমি ভালো কাজ করতেছো, তুমি তোমার ইথিক্সে থাকতে হবে, বাজে কোনো কাজ করা যাবে না। তুমি ধৈর্য নিয়ে তুমি হ্যান্ডেল করো, তাহলে তুমি জীবনে সফল হতে পারবা। তোমাকে মাথায় রাখতে হবে ভেঙে পড়া যাবে না। হ্যাঁ, তুমি আজকে হইতে পারে তোমার আজকে যা মানে ব্যবসা করতেছো, 2 দিনে তুমি ব্যবসায় লস খাচ্ছো, হ্যাঁ হতেই পারে। সো বিজনেস মানেই হচ্ছে লাভ লস, আজকে আছে কালকে নেই, ভেঙে পড়া যাবে না। তুমি তোমার মাথায় রাখতে হবে ভাই লস হলো আমাকে যুদ্ধ করতে হবে, 20 টাকা লস হলে মাথায় রাখতে হবে 5 দিন পরে আমাকে সেটা মানে হ্যাঁ তুলে নিয়ে আসতে হবে। সো আমি বলবো ধৈর্যটা সবার আগে দরকার সবার জন্য, উদ্যোক্তা হতে হলে। এই যে আপনার কাছ থেকে সুন্দর বিষয়টা জানলাম যে যেটা লস হচ্ছে ওটা আমাকে তুলে নিয়ে আসার যে একটা প্ল্যানিং করা। এরকম প্রায় দেখা যায় যে বিজনেসে কখনো খুব লাভ হচ্ছে, কখনো খুব লস হচ্ছে। এই যে ব্যালেন্সটা আসলে করবে কিভাবে? আচ্ছা, তো আমি বলবো ব্যালেন্সটা করার জন্য মানে আমি সাজেশন দিব যারা মানে ফেসবুকে করে, যে কোনো প্রোডাক্টে যদি লস হয় তাকে চিন্তা করতে হবে আমার লস যেহেতু হয়ে গেছে, আমি উইদিন 1 মান্থে এটা কিভাবে তুলবো। সো সেক্ষেত্রে আমি বলবো এটা মার্কেটিং পলিসি তাকে চিন্তা করতে হবে, তার কাস্টমার কে, মধ্যবিত্ত নাকি উচ্চবিত্ত না মানে নিম্নবিত্ত। সো তাকে ওরকম করেই তাকে প্রফিট মার্জিনটা তাকে ক্যালকুলেশন করতে হবে, কারণ প্রত্যেকেরই তো বিজনেসের থাকে যে প্রফিট কত করে করতে হবে, চিন্তা করতে হবে ওকে ফাইন, তাহলে আমি হয়তো বা 50 টাকা লাভ করতাম, সেটা আমি এখন 20 টাকা লাভ করব, কিন্তু আমাকে কোনো একটা ডিসকাউন্ট দিয়ে আমার প্রোডাক্টগুলো সেল করতে হবে। সো ওই ক্যালকুলেশনে যদি হয়, সে 50 টাকা লাভে যখন সেল করতো 20টা প্রোডাক্ট, সে যখন মানে এটা 20 টাকা লাভে সেল করবে, তার কিন্তু সেলের জিনিসটা আরো বেশি হয়ে যাবে। সো তার কিন্তু অলরেডি প্রফিটটা চলে আসবে। আমি কিন্তু এটা আমি আমার পলিসিও বলে দিছি, আমি কিন্তু এই রুলসটা ফলো করি। সো আমি মনে করি এটা সবার জন্য করা উচিত। মানে আমি নিজেও কিন্তু শুরুর দিকে এমন অনেক লস আমার হয়েছে, আমি লাভের মুখও দেখিনি, যেটা নিয়ে গেছি আমি জাস্ট 10 টাকার মতো মনে হয়তো আমি লাভ করছি। আমি আমার মার্কেটিং পলিসি টোটালি আমি চেঞ্জ করে ফেলছিলাম। আমি যখন ফেসবুকে নামছি ওই সময় আমাকে কেউ চিনতো না, আমি একদম নিউ, মানে আমি খুব ভয়ে ছিলাম, কিন্তু আমার পলিসি সিম্পল ছিল, মার্কেটিংটা স্ট্রং করতে হবে, আমি বেশি লাভ করব না, কিন্তু হ্যাঁ আমার ইথিক্স ছিল ভালো প্রোডাক্ট দিব, ভালো প্রোডাক্ট কিন্তু কম লাভে আমি দিব। আমার অটোই আমার রিপিট কাস্টমার, আল্লাহর মধ্যে আমার রিপিট কাস্টমার সবচেয়ে বেশি ছিল, লয়াল কাস্টমার যারা। ইয়েস মানে লয়াল, ওরা জানে যে আপু, হ্যাঁ আমি পরে অবভিয়াসলি দাম আমার হয়েছে, বাট আপু যা দিবে জেনুইনটা দিবে। সো আমি বলবো ওই ট্রাস্টটা হ্যাঁ ওই ট্রাস্টটা রাখতে হবে, কিন্তু ওটা মাথায় রাখতে হবে আমি লস হলে লাভটাকে আমি কিভাবে উঠাবো। রাইট, কারণ হচ্ছে লস হলে তো আসলে বিজনেসটা বেশি দিন সে করতে পারবে না। কিন্তু ওই যে আপনার ওটা বললাম যে চিন্তা করতে হবে যে 50 টাকার জায়গায় 20 টাকা উঠাবো, কিন্তু আমাকে ওই ডিসকাউন্টটা দিয়ে ছাড়তে হবে। হ্যাঁ
মার্কেটিং এর লেখাটা ওরকম করে ওনাকে করতে প্রেজেন্ট হবে, করতে হবে, কন্টেন্ট বা কন্টেন্ট বানাতে হবে, প্রমোশন কি কি করছে সেগুলোর প্রমোশন। হ্যাঁ, ব্যাপারে খেয়াল এটা রাখতে হবে। মানে বিজনেসের উপর ডিপেন্ড হুম করে, যে হুম প্রোডাক্টের হুম উপর। হুম। আমরা জানি যে অনেক সময় এরকম হয় যে দেশের বিভিন্ন পরিস্থিতি হয়, বা ধরেন আমরা কোভিডের সময় অনেক কিছু ফেস করেছি, অনেক বড় ধাক্কা বা এগুলোর সম্মুখীন হতে হয় যারা এন্টারপ্রেনার তাদেরকে। তো ওই সিচুয়েশনটা আসলে ওভারকাম করার জন্য আপনার যদি কোনো সাজেশন থাকে, বা ধরেন কিভাবে তারা সেভিংসটা করবে, যে এরকম ধরেন এই ধরনের সিচুয়েশন আসলে বলে আসে না, তারপরও একটু নিজেকে ওইভাবে একটা প্ল্যানিং রাখতে হয়, যে হয়তো আমার প্ল্যান এ না করলে প্ল্যান বি, বা ওই সিচুয়েশনটা আমি কিভাবে হ্যান্ডেল করব, একটা মন মানসিকতা তৈরি করা, এই বিষয়ে যদি আপনার কোনো সাজেশন থাকে। এই বিষয়ে আমি যেহেতু কোভিড এর ইয়াটা আমরা সবাই তো দেখছি, হুম ওটা হুম কিন্তু কেউই জানতো না। হুম হুম তো ওই ঘটনা থেকে যেমন আমি যেটা মানে 20 সালে আমার একটা প্ল্যানিং ছিল, প্ল্যান হুম বি যেটা আপনি বললেন হুম আপু। আমি মনে করি বিজনেস করার সময় চিন্তা হুম। করতে হবে 5 বছর পর কি হবে, 5 বছর পর কিন্তু আমার এই বিজনেস নাও থাকতে পারে। রাইট। সো আমি যখন ব্যবসা করব, হুম আমি কিন্তু 20 টাকা যে লাভও করব, হুম আমাকে আমার ব্যাংকে কিন্তু আমাকে এটা অ্যাকাউন্টে রেখে দিতে হবে। হুম আজকে না করুক, কালকে যদি এখন দেশের পরিস্থিতি হোক হুম বা হুম রোগ হোক, যে কোনো কিছুই হতে পারে। হুম যদি আমার হাজব্যান্ড, কথার কথা, আমার হাজব্যান্ডের জব নাই, বা হুম যারা বিজনেস করে সে হুম যদি চিন্তা করে আমার হাজব্যান্ডের কালকে যদি জব না থাকে, হুম। আমি তো বিজনেস করতেছি, ওই সেভিংসের টাকা দিয়ে তো আমাকে চলতে হবে, আমার বেবি রাইট। থাকতেই পারে, হুম মানে হুম যারা হুম করে। সো আমি ওই টাকাটা যাতে প্রতি মান্থলি একটা অ্যামাউন্ট আমি রেখে দিব, সেটা এখন ব্যাংকে হোক বা আপনার ওই যে পিগি ব্যাংক যেটা বলে আমাদের আগের যুগে যে, মানে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মানে মান্থলি 500, 1000 করে, 2000 করে, হুম। বছরে 12 মাসে এমন করে মানে রেখে দেওয়াটা আমি রেখে মনে করি দিবেন। ভালো। ইভেন হুম আমার পরিচিত এমন অনেক উদ্যোক্তা আছে, হুম হুম যেসব আপুরা মানে মানে পুঁজি যাদের কম, আমি হুম। ওদেরকে সবাইকে বলি যে আপু 500 টাকা করে হলেও জমান, রাইট। রেখে দেন 500 করে, হুম। 12 মাসে আপনার এত টাকা জমবে। এই 500 টাকা হলেও কিন্তু আপনাকে কেউ দিবে না, রাইট। আজকালকার যুগে সেটাও দেয় না। সো সেটাও দেন। আমার দেখা এমন আপুরাও হুম হুম আছে, মানে আমার খুবই পরিচিত, হুম এনারা মানে 1 বছরে এই টাকা দিয়েও মানে সংসার ওদের মানে অনেক উঠে আসছে। হুম হুম। সো সেভিংসটা আমি মনে করি ওখান থেকেই, ব্যবসা থেকে আস্তে আস্তে করে জমানোটা ভালো। জমানোর দরকার। হ্যাঁ। যাক, খুব মানে সুন্দর একটা ধারণা পেলাম আমরা। আর আমাদের যেহেতু আমরা স্টুডেন্ট, ফ্রেশার এবং যারা চাকরিজীবী বা যারা তাদের কেরিয়ারে বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে, তাদেরকে নিয়ে আমরা কাজ করা হয়, হুম হুম কেরিয়ার প্রবিধি তাদেরকে নিয়ে কাজ করে, তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ হুম করে। হুম হুম। তো একজন এন্টারপ্রেনারের আসলে কি কি স্কিল থাকা দরকার, বা কি কি স্কিল গ্রো করা দরকার, আচ্ছা, আপনার কি মনে হয়? আমি মনে করি একজন এন্টারপ্রেনারের প্রথম স্কিলটা থাকতে হবে সুন্দর করে কথা বলা। কমিউনিকেশন ইয়েস, স্কিলটা ভালো হতে হবে। কমিউনিকেশন। কারণ আমাদের কমপ্লেইন থাকে সাধারণত যে হুম হুম কাস্টমার তো কাস্টমারই, হুম কিন্তু কাস্টমারকে তুমি দোষ দিতে পারবা না। হুম হুম। তোমাকে চিন্তা করতে হবে তুমি ব্যবহারটা কেমন করতেছো। রাইট। জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি যখন রিটেল ইয়ে মানে আমি করতাম, হুম হুম আমাকে রাত 3টার সময় নক দিলে, আমি হয়তো ঘুমিয়ে গেলে তো অন্য হুম ব্যাপার, হুম এক আপু তখন ব্যাংককে যাচ্ছিল, উনি বলতেছে আমার এমক একটা জিনিস লাগবে। আমার যেহেতু আমি ট্রাভেল, তখন আমি থাকতাম না, মানে আমি স্টে করতাম না। হুম আমি ওনাকে জাস্ট বললাম যে আপু আপনি তো কোথায় যাচ্ছেন, বলতেছে যে আপু ব্যাংককে। আপনি কি এমক ফ্লাইটে যাচ্ছেন? পরে আমি বললাম আপু আমার থেকে কেন নিবেন, মানে আমার স্টকে জিনিসটা হুম ছিল তখন। হুম বলে কেন আপু নিব না? আমি বলছি, আপু এক কাজ করেন, যেহেতু যাচ্ছেন আপনি বেস্ট হচ্ছে ওখানে যান, ওখানে গেলে ওটা পেয়ে যাবেন। হুম হুম সো এটা হচ্ছে এন্টারপ্রেনার আর কাস্টমার রিলেশনশিপ যেটাকে বলে। হুম উনি অবাক হয়ে গেছে, বলে আপু বিশ্বাস করেন, এই এই কথাটা পুরো ফেসবুকে কোনো পেজে এই কথাও বলবে না। হুম হুম। না আপনি ঠিকই আমাকে বলে দিচ্ছেন। আমি বললাম আপু মানে সত্যি কথা, আমি চাইলে আপনাকে দিতে পারতাম, আমার কাছে মনে হলো কি দরকার, আমি আপনি তো ওখানেই যাচ্ছেন, ওখান 300 থেকে টাকা নিবেন। দিয়ে আমার লাভ হওয়ার থেকে বেস্ট হুম হচ্ছে আপনি ওখানে গেলেই পাবেন। দেন ওকে ফাইন, উনি নেয় না, কিন্তু হুম উনি যে ব্যাক করলো, হুম ব্যাক করার পরে 2 মাস পরে উনি এমন বিগ একটা অ্যামাউন্টের অর্ডার হুম। উনি আমাকে দিছে। আচ্ছা। মানে আমি তখন অবাক হয়ে বললাম আপনি আমার কাছে কেন দিচ্ছেন আপু, মানে হুম অন্য পেজে দিতে পারেন। আপু হুম আপনার মতো লয়ালিটি হুম আজকালকার যুগে কেউ দেখাবে না, এই কথাটাও কেউ বলবে না। সো আমি মনে করি এটা একটা স্কিল, হুম মানে হুম। ব্যবসা করতে হলে অসৎভাবে ব্যবসা করা উচিত না, রাইট। সৎভাবে করো। হুম কাস্টমারের সাথে রিলেশনটা ওরকম গুডভাবে রাখাটা ভালো। হুম আর হ্যাঁ, কাস্টমারকে আমি মনে করি অনেক পেজ ওনার আছে বকাঝোকা দেয়, হুম হুম ধৈর্য ধরতে হবে। স্কিলটা ভালো করতে হলে হুম যত ভালো ব্যবহার হবে ততই কিন্তু কাস্টমার আর আসবে। আর কাস্টমারকে অলওয়েজ মানতে হবে কিং।
মানে রাজা। আচ্ছা, হ্যাঁ, সো এটা এই রুলস, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ মানে রাইট প্লাস কাস্টমার রাজা রানী যেই হোক, কাস্টমার কাস্টমার। আমার সাইড থেকে আমি ভালো ব্যবহার করবো, মরে গেলেও কখনো কাস্টমার সাথে খারাপ ব্যবহার করবা না, যে তাহলে বিজনেস অনেক দূর আগানোটা এটা পসিবল। এটা এন্টারপ্রিনারদের আমি মনে করি থাকা উচিত। আজকালকার যুগে যেই মানে কমপ্লেনটা আসে যে বাজে ব্যবহার করতেছে। ওকে, খুব সুন্দর, মানে কথা বলতে বলতে মানে অনেক কিছু জানতে পারলাম আমরা। আশা করি আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারলো আমাদের আজকের পডকাস্ট থেকে। আরো অনেক বিষয়ে আপনার সম্পর্কে আমি জানি, যেটা আপনি হেলথ ফিটনেস এসব হ্যাঁ, বিষয়গুলো নিয়েও কাজ করেন। হ্যাঁ। তো এই ব্যাপারে যদি আমাদেরকে একটু জানাতেন, আর কি কি বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আপনি কাজ করছেন। আমি আপু হেলথের ইস্যুটা হচ্ছে আমি অনেক মোটা ছিলাম, এটা তো আপু মানে হয়তো জানেন। তো আমি মানে যখন থেকে ব্যায়াম শুরু করি, আমাদের বাংলাদেশে যেটা ভ্রান্ত একটা ধারণা, শুকানো মানে হচ্ছে আপনার ট্রেডমিলে হাঁটা বা এই তো মানে ওয়েট লুজ করা যেটাকে বলে, এটাই আমি জানতাম। অ্যাকচুয়ালি শুকানো বলতে গেলে ওটাকে আমি মানে আমি এখন মনে করি না। আপনাকে যদি বডি ফিটনেস যদি ধরে রাখতে হয়, অনেক ধরনের এক্সারসাইজ আছে যেটা কিনা আপনার লিভার ভালো রাখা, ক্যান্সার হয়, মেয়েদের কিন্তু অনেক ধরনের মানে রোগ হয় সবচেয়ে বেশি, রাইট। হরমোনের প্রবলেম, আপনার থাইরয়েডের সমস্যা মেয়েদের হয় প্রচুর। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েদের মানে জিমে গেলে তোমার মতো তুমি ওয়েট লস করো ঠিক আছে, কিন্তু মাসেল বিল্ড করার জন্য এই ধরনের স্ট্রেংথ ট্রেনিং থেকে শুরু করে আপনার মানে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ যেটাকে বলে, বডির আপনার টোনিং করা যেটা বলে, এটাতে হয় কি অনেকে মনে করে যে আমাদের ছেলেদের মতো বডি হয়ে যাবে, বাট এটা পুরোটাই রং। এতে হয় একটা মেয়ে মানুষ প্রচুর কাজে মানে আপনার এনার্জি Strength পায়। পায়। হ্যাঁ, আর তার থেকে বড় কথা সে অসুস্থ কম হয়। আমার নিজেরই এবার ঠান্ডা লাগছে, মানে মানে আমি 2.5 বছর পর আমার ঠান্ডা লাগছে, জ্বর আসছে 2.5 বছর পর ফার্স্ট টাইম। বিকজ আমি 2.5 বছর ধরে স্ট্রেংথ ট্রেনিং করতেছি, ওয়েট লিফটিং করতেছি, মানে আমি আল্লাহর রহমতে অসুস্থ হইনি। আমি ইভেন কাজ দিলে আমি বসে বসে কাজ করতে পারতাম, দেখা গেছে 2.5 বছর আগে আমি খুব হাঁপাই যেতাম যে আমি কাজ করতে পারতেছি না। আচ্ছা। সো আমি মনে করি প্রত্যেকটা মেয়েদের মানে ফিটনেসের ক্ষেত্রে যে জিমে যাও, অবশ্যই ট্রেডমিল করো, বাট পাশাপাশি নিজেকে সুস্থ রাখার জন্য আপনার ফিটনেসের যে এক্সারসাইজগুলা ইউটিউবে প্রচুর আছে, বা কেউ যদি মানে জিমে না যেতে পারে ওগুলা দেখে বাসা করাটা বেটার, তাহলে ওরা সুস্থ থাকবে মেয়েরা। সো এটা আমার সাজেশন মেয়েদের জন্য। আচ্ছা, আর ফুড হ্যাবিটটা আসলে কিরকম থাকা ফুড দরকার? হ্যাবিট আমি মনে করি মেয়েদের জন্য 1200 ক্যালোরি মেপে খাওয়া উচিত, প্রত্যেকটা মেয়ে মানুষের জন্য আচ্ছা। 1200 ক্যালোরি। সো 1200 ক্যালোরির মধ্যে এমন আছে যে এখন সাপোজ কেউ যদি এখন ফাস্টফুড খেয়ে ফেলে তাহলে আবার ঝামেলা, কারণ 600 ক্যালোরি ওখানে চলে যাচ্ছে। সো 1200 ক্যালোরি মাথায় রাখতে হবে, 24 ঘন্টা এমন খাবো হেলদি খাবার। আর মেয়েদের প্রোটিন প্রচুর খাওয়া উচিত, প্রোটিন খাবার, চিকেন, ফিশ, কারণ ভেজিটেবল। বেশি পরিশ্রম করতে হ্যাঁ, হয়। প্রোটিনটা অনেক দরকার, প্রোটিন। আর কার্ব হচ্ছে একবেলা খাওয়া বেটার, মানে উল্টো হয়ে যায় তো, সবাই কার্ব বেশি খেয়ে ফেলে। মানে কার্বটা একবেলা, আর হচ্ছে 1200 ক্যালোরি আর প্রোটিন। প্রচুর প্রোটিন খেলে মেয়েদের স্ট্রেনটা ভালো আসে। ভালো আসে। হ্যাঁ। ওকে, কেউ যদি কোনো ফিমেল যদি ইন্টারেস্টেড থাকে যে আমি হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করব বা আমার ক্যারিয়ারের সেক্টরে করব, তো এখানে অপরচুনিটি কেমন? বাংলাদেশে আপু আমি এখন পর্যন্ত কোনো অপরচুনিটি পাইনি, যেটা সত্যি কথা, যেহেতু বাইরে দেখছি। যেমন আমার বাইরে এক্সারসাইজ করতে গিয়ে আমি অনেক ধরনের অপরচুনিটি পেয়ে গেছি। যেমন আপনার বিভিন্ন ধরনের ওদের খেলা হয়, মানে যেটা মানে ফিটনেস গেম বলে, বাংলাদেশেও হয় আপু, হয় না যে তা না। প্রবলেম হয়ে গেছে কি বাংলাদেশে এটা বুঝে না অনেকে, এই যে আপনাকে বললাম যে মানুষ ভাবে যে শুকাচ্ছি ওইটাই অতটুকুই, কিন্তু এটা যে বাংলাদেশি মেয়েরা যদি এই লাইনে আগায়, ওরা পুরো বাংলাদেশের নামটা কি উজ্জ্বল করতে পারবে অ্যাজ এ বাঙালি মেয়ে। কারণ মানে আমাদের বিশ্বে কিন্তু বাংলাদেশি মেয়ে হিসেবে বক্সিং করার থেকে শুরু করে অন্য চোখে দেখে, ট্রু, দ্যাটস ওয়াই বাংলাদেশি মেয়েরা কিন্তু এটাতে আগায় না। আছে আমার পরিচিত অনেক আপু আছে, ইভেন 45 ইয়ার্সের একজন মানে আপুই বলবো উনি ওনাকে। সো উনি পাওয়ার লিফটিং করে, উনি 150 কেজির মতো পাওয়ার লিফটিং, মানে পাওয়ার লিফটার সে বাংলাদেশের। সো কিন্তু উনি ওনার সাথে কথা হওয়ার পর উনি আমাকে বলতেছে যে দেখো তুমি তো বাইরে মানে করতেছো, বাইরে তুমি মানে অলরেডি আমি 3টা কম্পিটিশনে খেলছি, মানে মাত্র স্টার্টিং, যেহেতু আমি তো এখনো কাঁচা, মানে এই সাইডে এখনো মাত্র। উনি 12 বছর ধরে করতেছে বলে, আমি যে পরিমাণ কথা শুনছি, যেহেতু আমাদের কালচার তো এটা অ্যালাউ করে না, মানে একটা মেয়ে ওজন নিচ্ছে বা নিচ্ছে, অনেক ধরনের কথা শুনছে। উনি আমাকে একটা কথাই বলছে, বাংলাদেশের প্রেমে এটা করাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু মন ওই যে মনের জোর থাকতে হবে, আমাকে কথা শুনতে হবে।
সো যারা কিনা এটা সেক্টরটারে কাজে লাগাবে আমি মনে করি মানে একটা নেশা বলে এটাকে, ওদেরকে ধৈর্য নিয়ে আগাতে হবে, কারণ প্রচুর কষ্ট, মানুষের কথা শুনতে হবে। দিন শেষে একটাই কথা, এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রেও ধৈর্য ধরতে হবে। ফিটনেসের যদি পেশা হিসেবে নিতে চায়, ওটাকে ধৈর্য ধরতে হবে। এছাড়া কাজ করছেন ওটার জন্য ধৈর্য রাখতে হবে। অবশ্যই সবকিছুর জন্য ধৈর্য, সাইকোলজি বুঝে তাকে হ্যাঁ কাজ করাতে সাইকোলজি, হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো আপনি মানে একেবারে টোটালি 3টা আলাদা আলাদা সেক্টর নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ 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 হ্যাঁ। যেটা আসলে আম, একই সাথে এতগুলা জিনিস সামলাচ্ছেন আপনি, হিমশিম খেতে হয় ইভেন না। আপু আরো হচ্ছে সামলাচ্ছে, আমার কিন্তু রেস্টুরেন্টও আছে ব্যাংককে। ওয়াও। সো সিটিতেও আছে ব্যাংককে, আর আমি ইভেন রিসোর্টের কাজও করতেছি, মানে আমার পার্টনার আছে, একা করতেছি না। এগুলো আমাকে সামাল দিতে হচ্ছে। তো ওভারঅল যখন আমি এগুলো সামাল দিতে যাই, আমি নিজেই বুঝি যে এই সব কিছু করতে পারতেছি বিকজ অফ আমি এই ফিটনেসের, হ্যাঁ আমি ফিটনেসের ব্যায়াম করতেছি রেগুলার। আমি ডেইলি আমার 1.5 ঘন্টা আমি ওখানে টাইম দিই। আমি মানে 24 ঘন্টা আমি সবকিছু করার জন্য আসলে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকাটা খুবই জরুরি। অবশ্যই, কারণ আপু যদি আপনি দমে যান, মানে অসুস্থ হয়ে যান, তাহলে আপু কিছু করা যাবে না। সো এটার জন্য মানে ওই যে বললাম না, আমি যেমন ছোট থেকে আপু একটা এন্টারপ্রেনারশিপ শুরু করছি, আমার স্বপ্ন কিন্তু আপু ছিল যে আমাকে বড় হতে হবে। আমি আসলে অনেস্টলি ফেসবুক নিয়ে আমি কখনো স্বপ্ন দেখিনি, এটা আমার হাজবেন্ডও জানে। আমি ওকে সবসময় বলতাম যে আমি বড় হব, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে বিদেশে, অ্যাকচুয়ালি আমার যেটা বলে স্বপ্ন, আমি বাইরে করব, যাই করব আমি বিদেশে হব, কিন্তু আমি চাই বিদেশে বলবো একজন বাংলাদেশি মেয়ে, মানে বাংলাদেশি মেয়ে বিদেশে সে একা স্ট্রাগল করে হোক, সেটা গ্লোবাল প্ল্যাটফর্মে আপনি বাংলাদেশে নাম উজ্জ্বল করবেন। সেটাই আমার এটা সেই 16 সাল থেকে একটা স্বপ্ন ছিল, কজ আমার আপন বড় ভাই সে বাইরে থাকে। সো ওর থেকে আমার এই স্বপ্নটা আসছে যে গ্লোবালি তুমি এমন কিছু করো যাতে তুমি একজন মেয়ে, নারী, বাংলাদেশি মেয়ে, যে কিনা একা কষ্ট করে কারো সাহায্য ছাড়া আস্তে আস্তে করে আগাচ্ছে। সো এটার থেকে আমি এই জার্নিটা মানে ধৈর্য নিয়ে আস্তে আস্তে আগাচ্ছি, জার্নি এখনো চলতেছে আর কি। দেখ, আমরা সবাই দোয়া করি আপনার জার্নি আরো চলতে থাকুক এবং আরো সফল হন আপনি, বাংলাদেশের নাম বাংলাদেশের বাইরেও উজ্জ্বল করেন। তো আমরা একেবারে আমাদের আজকের পডকাস্টের শেষ পর্যায়ে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলা থাকে। আমি বলবো যে আপুরা মানে যারা অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার নিয়ে কাজ করেন বা ইন ফিউচারে মনে করেন যে আমি পারবো না করতে, আমি ফেসবুকে বা কিছু, সো আমি বলবো ভয় পাবেন না, কখনোই ভয় পাবেন না। কারণ আমি যখন শুরু করছি আমি কিন্তু বলেছি আপুকে, আমাকে কেউ চিনতো না, আমি ওই যে মনোবলটা নিয়ে আগাইছি, মনোবল নিয়ে আগাবেন, যেটাই করবেন সেটা এন্টারপ্রেনারশিপ হোক, ফিটনেস নিয়ে হোক, যেটাকেই পেশা নেবেন, ধৈর্য নিয়ে সাহস নিয়ে আগাতে হবে। হ্যাঁ, 5,000 টাকা নিয়েও কিন্তু আপনি এন্টারপ্রেনারের কাজ নিয়ে শুরু করতে পারেন। সো চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি কিন্তু অনেক কিছুতে হেল্প করতে পারবো। আপুর সাথে যেমন আপু এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপুর সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। মানে এমন অনেক মানুষ আছে যারা কিনা আপনাকে এই সাহসটা দিবে, যেটা আমাকে কখনো দেয়নি, যে 5,000 বা 2,000 টাকা দিয়েও কিন্তু ব্যবসা শুরু করা যায়। আর শুরু করার জন্য সবার আগে মাথায় রাখবেন সৎভাবে করতে হবে, যাতে মানুষ আপনাকে ভালোবাসে। আমি হ্যাপি যে আল্লাহর রহমতে আমি এইটা পাইছি। সো আমি হয়তো এই জন্য এত দূর অনেকের দোয়াতে আগাতে পারছি। সো এটা আপনাদের সাজেশন দিব, আগান, অল্প টাকা নিয়ে আগান, সৎ সাহস নিয়ে আগান, ধৈর্য নিয়ে আগান। এটাই। থ্যাংক ইউ সো মাচ প্রেমা, আজকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু। এবং আমাদের দর্শকরা আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পারলো, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপু। শুধু দর্শক, আমাদের আজকের পডকাস্ট এখানে শেষ করছি। আগামী পডকাস্টে আবার নতুন একজন গেস্টের সাথে নতুন একটা টপিক নিয়ে আমরা আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।